যখন প্লাবিত হয় তখন শুধু ফসলের ক্ষতি হয় না, মৎস্য সম্পদের ক্ষতিও হয়, লাভও হয়, দুটি হয়। বড় ক্ষতি হয় যে উপর থেকে যে পলিগুলো আসতেছে, বালুগুলা যে আসতেছে, নেমে আসতেছে, এগুলার মাধ্যমে আমাদের শিরা উপশিরার মৃত্যু হচ্ছে, নদীগুলা মরে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। বর্ষা সিজনে যখন এগুলার নাব্যতা থাকা দরকার, গভীরতা থাকা দরকার পানি টানার জন্য, তখন এটা নাই। আবার শুকনো মৌসুমে যখন আমার পানির দরকার, তখন বালু পাচ্ছি, পানি নেই, মরুভূমি। তো এটা তো একদিনে হয়, এটা হয়েছে দীর্ঘদিনে। কিন্তু প্রতি বছরই কিন্তু নদী খননের জন্য, নদী শাসনের জন্য একটা বাজেট থাকে পানি সম্পদ মন্ত্রণালয়। এই কাজটা চমৎকার ভাবে আমাদের দেশে হয় বর্ষার মৌসুমে। যখন আমাদের কাজ হয় না, তবে টাকাগুলা চলে যায় পানিতে, জলে ভাসে। আমরা এই জন্য দেখেছেন যে বাজেট অধিবেশনে সুস্পষ্ট প্রস্তাব তুলেছি যে আমাদের ফিসকাল ইয়ার পরিবর্তন করতে হবে। এখন আছে জুলাই টু জুন, এটাকে করতে হবে জানুয়ারি টু ডিসেম্বর। আমাদের দেশে আরেকটা সুবিধা, প্রথম 9 মাস গুইসাপের মতো চলে, আর শেষের 3 মাস রকেট গতিতে আমাদের উন্নয়ন হয়। প্রথম 3 মাসে হয় 40-42%, আর বাকি সবটা ফুসায় যায় পরে। মানে প্রথম 9 মাসে হয় 40-42, আর বাকি সব ফুসায় ওই শেষের 3 মাস, 3 মাসও না, 1.5 মাস। এটা হলো আমাদের হাসল, যদি দুঃখজনক ভাবে বলতে হয়। আমরা এটা বদলানোর প্রস্তাব দিয়েছিলাম, সরকার এখন এই ব্যাপারে কোনো কথা বলেনি। তবে আমরা যখন প্রস্তাব দিয়েছি, তখন ওই গ্যালারি থেকে প্রধানমন্ত্রী সবাই কিন্তু টেবিল চাপিয়ে এটাকে সমর্থন জানিয়েছে। আমাদের আশা ছিল যে একটা ঘোষণা আসবে যে আমরা এবার তো সেশন স্টার্ট হয়ে যাচ্ছে 1 জুলাই থেকে, নেক্সট সেশনটা আমরা অ্যাডজাস্ট করে নেব কোনোভাবে। সেটা হয়তো আসবে, এখনো সময় শেষ হয়নি, কারণ বাজেট সেশন তো চলছে, 15 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল বোর্ড যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না, সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। প্রাইভেট উদ্যোগ যারা নেবে তাদের উদ্যোগে বাধা না দেওয়া, বকরা না বসানো, পার্সেন্টেজ না কাটানো, ঘুষ না খাওয়া, লাল ফিটার দৌরাইতের দিকে ঠেলে না দেওয়া। এই এলাকারই অনেক প্রতিষ্ঠিত লোক ঢাকায় বসবাস করেন, দেশের বাইরে বসবাস করেন। অন্য এলাকার লোকেরাও এখানে এসে ইন্ডাস্ট্রি করতে পারে। ছোট্ট একটা দেশ, এলাকা কি হাতের তালুতে নিয়ে ঘুরানো যাবে এরকম একটা দেশ আমাদের। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরা এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ খুঁজছে। এইভাবে আমাদের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এই কথাগুলো তুলবো ইনশাআল্লাহ। উনি যেটা তুলেছেন তথ্য প্রযুক্তির বিষয়ে, সেটা তো সারা দেশেরই ব্যাপার, সে নিয়ে আমরা কথা বলেছি। আরেকজন বলেছেন যে সীমান্তে কিছু সমস্যা, আমরা এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি ভূমিকা, আপনারা দেখেন আমরা একটা নোটিশ জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিশটা আমাদেরকে আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার 7 তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু করব। আমাদের অন্য সদস্যদেরকে দিয়ে নোটিশ দিয়েছিলাম, এখন হয়তো আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে দিয়ে এই নোটিশ অ্যাকসেপ্ট না হয়, তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে। আমি ওইভাবে চাইছিলাম, আমি চাইছিলাম যে নোটিশটা সুন্দরভাবে আসুক, দেশটা সবার, প্রবলেমও সবার, আমরা প্রবলেমটা ডিসকাস করি, শেয়ার করি, সমাধান বের করি। সংসদ থেকে ঐক্যবদ্ধ একটা আওয়াজ উঠলে সারা দুনিয়া এটা ছড়াই পড়ে, মেসেজ যাবে বহু জায়গায় যে জাতি ইউনাইটেড। এই সাড়ে 350 নয়, এখন তো আছে 348 জন। এই 348 জন মানেই তো 18 কোটি বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই আওয়াজটা যাওয়ার দরকার ছিল। তবে আমি প্রাইমারিলি আপনাদেরকে এতটুকু বলবো যে দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর পরে কাউকে পা রাখতে দেবো না। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়াই যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়াই যাব। এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে নাই কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
কিন্তু কেউ যদি না দেয় তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন আপনাদের হয়েও যেন আমি কথা বলতে পারি। আমার কোনো নির্দিষ্ট একটা আসন থেকে জনগণ আমাকে পাশ করিয়ে দিয়েছে, আমি মানি, আই অ্যাডমিট। কিন্তু ৩০০ আসনে ২ জন মানুষের আসন, একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলীয় নেতা। এই ৩ জনকে ৩০০ আসন নিয়ে কথা বলতে হবে। আমি যেন আপনাদের এই এলাকা নিয়ে, এই জেলা নিয়ে কথা বলতে পারি, যেগুলো শুনে গেলাম, কিন্তু আমি একটা হেল্প চাই। তো আপনারা এইভাবে আমাকে দিয়ে সাহায্য করবেন। নেত্রকোনার জন্য অনেক দোয়া থাকলো। আমরা মিলেমিশে ইনশাল্লাহ বাংলাদেশটাকে গড়বো এবং সব ধরনের অপরাধ প্রবণতা, এখানে মাদকের কথা হয়েছে, মাদকের ব্যাপারে আমাদের অবস্থান কি? সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে একটু চেপে রাখা, আমরা ওটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যায়, আমরা সেটা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না, বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চাইতে বেশি সমাজকে ধ্বংস হচ্ছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই 4টা মিলেই তো মাদক। তা আমরা এই সবগুলাই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকার দলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। আপনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু।